এক্সট্রিম স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়াল নলেজ, ন্যায় যাকে জাস্টিস বলা যায়, ন্যায়পূর্ণ অধিকার, সন্ন্যাস, বৈরাগ্য, কর্ম, বিশেষত অকর্ম, যে কর্মের সাথে কখনো কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী, কোনো মুনি যে কখনো কর্মের সাথে সরাসরি লিপ্ত হন না কিন্তু কর্মে অংশগ্রহণ করে, এই যে স্টেট, তা স্থিতপ্রজ্ঞ স্টেট। যে গ্রহ মূলত এই গুণ বহনকারী সৌরজগতের মধ্যে, তার নাম হচ্ছে গ্রহরাজ শনি। সেই শনি আগামী 28 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পরবর্তী প্রায় 6 মাসের জন্য সে গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে শনি কিছুটা দূরত্ব সে ডাইরেক্ট চলবে, অর্থাৎ মার্গী গতিতে চলবে, এবং 13ই জুলাইয়ের পর থেকে শনি বকরি গতিতে চলবে এবং পুনরায় 3 ডিগ্রি 20 নিচে নেমে আসবে। যে সময় নেমে আসবে সেই সময়টি হচ্ছে 3রা অক্টোবর। অ্যাকচুয়ালি 28শে এপ্রিল সকাল 7টা 16 মিনিটে কলকাতার লংগিটিউড ল্যাটিটিউড শনি 3 ডিগ্রি 20 মিনিট যে দূরত্ব আছে মীন রাশিতে, সেই দূরত্ব পর্যন্ত যাবে এবং তারপরে তার নক্ষত্র পরিবর্তন হবে। শনি তার মার্গী গতিতে 8 ডিগ্রির বেশি যাবে না, অর্থাৎ নবাংশ যদি বিস্তার করা হয় তাহলে সে 3টে নবাংশ যাবে। একটা কর্কটে ঢুকেই প্রবেশ করা, যেটা বৃহস্পতির নক্ষত্রের 4র্থ চরণ, তারপরে হচ্ছে শনির নক্ষত্রে প্রবেশ করে সে 2টো চরণ যাবে। তার মানে কন্যা রাশি পর্যন্ত শনি নবাংশে যাবে এবং 8 ডিগ্রির থেকে কম যাবে। তারপরে সে পিছনে ফিরবে এবং পিছনে এসে সে তুলার আমাদের মীন রাশি এবং কুম্ভ রাশির যে জামচার আছে তার প্রায় কাছাকাছি নেমে আসবে, যেরকম শুক্র বকরি থাকাকালীন নেমে এসেছিল প্রায় 26 মিনিটের মতন। শনি অতটা নামবে না, তবে 50 মিনিটের মতন নেমে আসবে, 1 ডিগ্রির থেকে কম। দীর্ঘদিন সে কর্কট রাশির নবাংশে এবং বৃহস্পতির নক্ষত্রে পুনরায় বসে থাকবে। তারপরে মার্গী হবে 28শে নভেম্বর। তারপরে মোটামুটি ধরে রাখুন 28শে নভেম্বরের পরেও আরও 41-42 দিন পরে শনি সেই নক্ষত্র, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সামনের বছরের একদম গোড়ার দিকে গিয়ে ছেড়ে দিয়ে পাকাপাকিভাবে শনির বর্তমান যে নক্ষত্রে গোচর সংগঠিত হতে চলেছে সেই নক্ষত্রে পুনরায় প্রবেশ করবে। শনি এক একটি নক্ষত্র মোর অর লেস 13 মাস করে ভোগ করে, তো সেই হিসেবে 27টি নক্ষত্র ভোগ করতে তার যে সময় লাগে সেটা ওই 29.5 বছর, যেটাকে আমরা একটা কালচক্র বলে অভিহিত করে থাকি। এই ফেজের মধ্যে স্যাটার্নের যে বর্তমান অবস্থান যেটা থাকবে, এটা কিন্তু স্যাটার্নের প্রাইমারি নিজের নক্ষত্রে যাওয়া, সেটা হচ্ছে 28শে এপ্রিল থেকে পরবর্তী 3রা অক্টোবর পর্যন্ত। তার পরের বছরও শনি এই নক্ষত্রে দীর্ঘদিন থাকবে, কিন্তু তখন সে আবার বুধের নক্ষত্রে প্রবেশ করে, মানে রেবতী নক্ষত্রে প্রবেশ করে সে পুনরায় আবার এই নক্ষত্রে চলে আসবে। তার আলোচনার বিষয়বস্তু বা প্রেক্ষাপট সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে। তো আলোচনা শুরুর আগে আমি 2টো সেগমেন্টে আলোচনা করব। প্রথম হচ্ছে নক্ষত্রের পরিচিতি, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের গুণাবলী, এবং শনি সেই নক্ষত্রকে যখন অধিকার করবে শনির সাথে সেই গুণাবলী কতটা কনশাসড হবে, কতটা ডিসকনশাসড হবে, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে কী এফেক্ট করবে, সেটা সোশ্যাল লেভেলে কী এফেক্ট করবে, এই একটা পর্যায়ে আলোচনা। এবং সর্বশেষে যে আলোচনার বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ 12টা জোডিয়াক সাইনের ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি বলব। আচ্ছা, আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা শুরুর আগে একটি কথাই বলবো, আজকে একটি অন্য জায়গায় বসে রেকর্ড করছি, তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে। যদি হয় তো মানে
ক্ষমা প্রার্থী আগে থেকে। আচ্ছা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে বিস্তার আছে সেই বিস্তার হচ্ছে মীন রাশি 3°20' থেকে 16°40'। যদি আকাশে এর বিস্তার লক্ষ্য করা যায় তাহলে 333°20' থেকে 346°40' পর্যন্ত এর বিস্তার আছে। তারপরে বুধের রেবতী নক্ষত্র পরবর্তী 13° পর্যন্ত তার বিস্তার সংগঠিত করবে। শনি এই নক্ষত্রের মূল দেবতা, এবং এই নক্ষত্র মনে রাখবেন যে ক্ষেত্রেই পূর্ব এবং উত্তর, আমি যখন নক্ষত্রের সিরিজ আলোচনা করেছিলাম, যারা শুনেছিলেন হয়তো এখানেও কিছু আছে, এবং গ্লোবে যখন প্রোগ্রাম করতাম তখনও করেছি, সেখানে আমি প্রত্যেকটা নক্ষত্রের ইন্ডিভিজুয়াল গুণাবলী নিয়েও বলেছি। যাই হোক, আমি যেটা তখন বলেছিলাম যে নক্ষত্রের পূর্ব এবং উত্তর দুটো করে পার্ট আছে, যেরকম রবির নক্ষত্রের আছে পূর্ব এবং উত্তর, পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী, সেরকম শুক্রের নক্ষত্রের মানে শুক্র এবং রবি, সেরকম এই নক্ষত্রের ক্ষেত্রে আছে শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব আষাঢ়া উত্তর আষাঢ়া, সেটি ধনুরাশি, পূর্ব আষাঢ়া পুরোটাই ধনুরাশি এবং উত্তর আষাঢ়া 3°20' ধনু, তারপরে মকরে 10°। আর আমাদের পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী বৃহস্পতি এবং শনি যথাক্রমে এই নক্ষত্রের বিস্তার আমাদের শনির মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশির 20° থেকে পূর্ব ফাল্গুনী মীন রাশির 3°20' পর্যন্ত, তারপরে পূর্ব ফাল্গুনী না, পূর্ব ভাদ্রপদ, তারপরে উত্তর ভাদ্রপদ। তো এর প্রত্যেকটাই পূর্ব এবং মানে উত্তর এবং পূর্ব, এই যে এর মানে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আপনাদের একটা ছোট, এর পূর্ব মানে হচ্ছে পূর্বে সংগঠিত, পূর্ব ফাল্গুনী, তো ফাল্গুনের পূর্বে, আর উত্তর ফাল্গুনী ফাল্গুনের উত্তর, ফাল্গুনের পরবর্তীকাল, এই দুটোর প্রেক্ষাপটকে সে একসাথে বোঝানোর চেষ্টা করে। যদিও শনি এই নক্ষত্রে প্রবেশ করা মাত্র পূর্ব এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র ভীষণ অ্যাক্টিভ হয়ে যাবে, যাদেরই যে গ্রহ এই নক্ষত্রে আছে তার তার ভাব এবং কারকতা অনুসারে তার অ্যাক্টিভেশন কিন্তু তারা পেতে শুরু করবে। যাই হোক, সেটা আলোচনার অন্য অংশ। এই নক্ষত্রের মূল যে দেবতা সে হচ্ছে আহির বুধান্না। আহির বুধান্না বলে, আহির ব্রত বলে। আপনারা আপনাদের মধ্যে যাদের বিভিন্ন মানে দেবতা উপদেবতা এদের যে সেগমেন্টগুলো পড়া আছে, তারা দেখবেন যে দেবতা বলতে যাদের আমরা বোঝাই ইন্দ্র, বরুণ, বা ধরুন আমাদের বায়ু, যমরাজ, এছাড়া বিভিন্ন দেবদেবী তো আছেন। সমস্ত দেবদেবীদের যিনি মানে সমস্ত দেবদেবী বোথ মেটেরিয়াল, মুখ্যত মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল কাজও করে থাকে। এদের পুরো কন্ট্রোলিং অথরিটি যারাতে আছে তিনি হচ্ছেন মহাদেব। পরম ভগবানের অনুগ্রহপূর্ণ মহাদেব এদের সবাইকে কন্ট্রোল করেন। বিভিন্ন লোক আছে, শুধু তো এইটুকু জায়গায় পরিব্যাপ্ত নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভগবান তাদের কন্ট্রোল করায়। তো এই কন্ট্রোলিং অথরিটির মধ্যে বিভিন্ন উপদেবতাও আছে। আপনারা ডেমিগডস বলতে এই আমাদের যে গ্রহরা যারা আছে এদের মধ্যে কিন্তু দেবতা আছে, উপদেবতাও আছে, দুটোই আছে। এই উপদেবতাদের ক্ষেত্রে আমাদের আপনারা যারা রামায়ণ পড়েছেন, লঙ্কাকাণ্ড পড়েছেন, সেখানে দেখবেন যে মহাবলী লক্ষণ যখন শক্তিশালের আঘাতে সে যখন ভগবানের লীলারূপে সে যখন মূর্ছিত হয়ে যায়, তখন বজরংবলী গন্ধমাদন পর্বত নিয়ে আসে। গন্ধমাদন পর্বত হচ্ছে বিভিন্ন উপদেবতাদের বসবাসকারী জায়গা। হ্যাঁ, সেখানে বিভিন্ন যক্ষ আছে, তারপরে হচ্ছে অপ্সরারা আছে, বিভিন্ন যারা উপদেবতা, দেবদেবীরাও সেখানে, দেবদেবীদের মধ্যে যারা ডেপিউটি র্যাঙ্ক, উপ বলতে তো ডেপিউটি মানে প্রধানের সন্নিকটে, সেই হিসাবেই বোঝায়।
তো তারা সেখানে অবস্থান করে। আমাদের প্ল্যানেটদের মধ্যেও দেবতা এবং উপদেবতার ডিফারেন্স আছে। যেরকম মঙ্গল, আমরা কথায় কথায় বলি মঙ্গল দেব, কিন্তু মঙ্গল কিন্তু উপদেবতা, বুধ উপদেবতা, শনি কিন্তু দেব, কিন্তু বহু জায়গায় শনিকে উপদেবতা রূপেও বলা হয়। এক্ষেত্রে সূর্য এবং বৃহস্পতি দুজনকে এবং চন্দ্রমা তিনজনকে দেব রূপে বলা হয়, এরা মুখ্য দেব। শুক্রকেও বলা হয় দেব রূপে, কারণ তিনি দেবতাদের দৈত্যদের গুরু। তো সেই হিসাবে আমি কথাগুলো এই কারণে বলছি যে আমাদের এই বিভিন্ন দেবদেবী যাদের বিভিন্ন মেটেরিয়াল তথা টু সাম এক্সটেন্ট স্পিরিচুয়াল কাজ করবার জন্য ভগবান নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিয়েছেন। আহির্বুধান্না এবং আজেকোপাদ, এই যে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদের যে দুজন দেবতা এর সাথে সন্নিকট, এর সাথে মিল আছে। প্রথম জন যে পূর্ব ভাদ্রপদে, সে সার্পেন্ট 1 ফিট, মানে 1 ফুটের আর কি, এবং এই আহির্বুধান্নাই হচ্ছে তার বলতে পারেন এক্সটেনশন। অ্যাকচুয়ালি দুটো নক্ষত্র একসাথে কাজ করে। আমার এতগুলো কথা বলার এই একটাই উদ্দেশ্য, যেমন পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি, যেমন পূর্ব আষাঢ়া উত্তর আষাঢ়া, পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ, এরা কনজুগেটেড ফর্মে থাকে। যেরকম আপনি যদি উত্তর ভাদ্রপদকে শুধু দেখেন তাহলে সেটা 2 স্টার কনস্টিলিয়েশন হয়, অর্থাৎ একটি চারপাই যার মাধ্যমে মানুষের যে মৃতদেহ সৎকার্যের জন্য নিয়ে যাওয়া হয়, শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, তো তার দুটো পা হচ্ছে পূর্ব ভাদ্রপদ। তো আজেকোপাদ এবং আহির্বুধান্না এই দুই দেবতা এদের সাথে যুক্ত। এর মধ্যে আহির্বুধান্নার যেহেতু সে এর গভর্নিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, এবং এদের দুজনেরই যে প্রধান দেবতা এর সাথে যুক্ত, তিনি হচ্ছেন মহাদেব নিজে। তো ভগবান শঙ্করের সাথে যুক্ত রয়েছে, পাওয়ারের সাথে যুক্ত রয়েছে, বিকজ এই ট্রান্সফরমেশন পাওয়ার হচ্ছে মারাত্মক পাওয়ার। আমি দেখবেন গত 1 বছর ধরে এক বক্তব্য বোধহয় অন্তত 100 বার বলেছি যে 28শে এপ্রিল যাক, তারপরে সিচুয়েশন মধ্যে চেঞ্জ আসবে, এবং 12ই মের পর থেকে সিচুয়েশনের মধ্যে আরও বুনট তৈরি হবে। রাহু 18ই মে নেমে আসবে, তারপরে সিচুয়েশন আরেকটু বেটার হবে, মানে 3টে স্টেপে ইট উইল বি উইথড্রন। তো সেই হিসাবে তার কারণই হচ্ছে এই নক্ষত্রে যখন শনি প্রবেশ করে, অর্থাৎ যেটা 28 তারিখ সংগঠিত হবে, আমি যেদিন অনুষ্ঠান করছি তারও 6 দিন পরে যেটা সংগঠিত হবে, তারপর থেকে পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রাণী, অর্থাৎ যার মধ্যে কনসেন্স আছে, সোল আছে, তাদের মধ্যে একটা রেভলিউশনারি চেঞ্জ আসে। এটা প্রত্যেক 29.5 বছর পরই আসে। আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি, অনেক কিছু উপলব্ধি করতে পারি না, অনেক লোক ধরিয়ে দিলে সেটা উপলব্ধি করতে পারি। তো সেই মহর্ষি নারদের বানর হয়ে যাওয়ার মতন ভগবান তার লীলা বলে করেছিলেন আর কি, তার পেছনেও কজ ছিল। তো মহর্ষি নারদ তখন রিপুদোষে আক্রান্ত হয়ে তিনি তখন অন্য কাজ করতে শুরু করেছে। তো সবাই তাকে দেখে হাসছে, কারণ তিনি যেখানে বসে আছে স্বয়ম্বরের মধ্যে তার মুখটা বানরের মতন বানিয়ে দিয়েছে। সেরকম আমরা অনেক সময় নিজ চর্মচক্ষুতে তো নিজের শরীরের একটা বড় অংশ দেখা যায় না, অন্যের দ্বারা দেখতে হয়। তো সেরকমও সংগঠিত হতে পারে, হয় কেউ দেখবেন বা আপনি নিজে দেখবেন, এবং সেটার মধ্যে বোথ অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল, বোথ দ্য থিংস প্রেজেন্ট আছে, এবং সেটা ঘটবে। আপনারা আপনাদের নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন 28 তারিখের পর থেকে। এই পৃথিবীর মধ্যে র্যাপিড চেঞ্জ আসছে, র্যাপিড, আগেও হয়েছে, এখনও হবে। বৃহস্পতির কারকতা ভালো আছে, বৃহস্পতিও মিথুন রাশিতে প্রবেশ করবে। আমি কাল পরশু যদি আমার সমস্ত সিচুয়েশান ঠিক থাকে তাহলে আমি সেটারও রেকর্ডিংটা করে দেব। তো তখন দেখবেন যে জুপিটারও শনি থেকে বেটার ফল দেওয়ার জায়গায় আছে, মঙ্গলও শনির নক্ষত্রে প্রবেশ করে গেছে। তো ইট ইজ আ ভেরি উইন উইন সিচুয়েশানে এখন রয়েছে, এবং চেঞ্জেসগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে।
পজিটিভ ইন দ্য সেন্স যার সাপেক্ষে যেটা পজিটিভ সেই সাপেক্ষে সেটা আসবে, এবং মানুষের জীবনে তার তার জীবন, তার সামাজিকতা, তার কাজের জায়গা, তার এমন হতে পারে কাজের ডোমেইন, বা ধরুন একসাথে একাধিক ফিল্ডে কাজ করা, বা ধরুন তার বাসস্থান পরিবর্তন, তার জীবনচর্চাগত পরিবর্তন, সমস্ত জায়গায় একটা র্যাপিড চেঞ্জেস উইল বি অকার্ড আফটার 28th এপ্রিল। এবং যেহেতু একটা চারিদিকে টেনশনপূর্ণ বাতাবরণ রয়েছে অলরেডি, তো তার প্রেক্ষাপটেও বলছি যে এটা যদি মানে খুব দুঃখজনক ঘটনা, এই নিয়ে হাইপোথেটিক্যাল কথা বলাটাও খুব অনীতিকর, তবুও বলছি যে এটা যদি 1 মাস আগে ঘটতো তাহলে প্রেক্ষাপট অন্যরকম হতো। 1 মাস নয়, আরও 42 দিন পরে ঘটলে আরও প্রেক্ষাপটটা অন্যরকম হতো, কিন্তু যখন ঘটেছে সেটা কিন্তু একটু মানে অপেক্ষাকৃত যে ভয়টি বা সারা পৃথিবীর মানুষই পায়, যারা ওয়্যারমঙ্গার তারা তো ওই ব্যাপারগুলো চিন্তা করে, তো তাদের ক্ষেত্রটা আলাদা, কিন্তু তার পরিণামটা সবার আগে চিন্তা করে। দূরদর্শী লোক সবসময় পরিণামের কথা একবার চিন্তা করে, কারণ তার বিবেক সেই জায়গাটা পর্যন্ত আছে। তো উইমজিক্যাল কাজ করা সবসময় জিনিসটা ঠিক হয় না যে কোনো ক্ষেত্রে। তো এই নক্ষত্রের কিন্তু সেই পরিণামদর্শী জায়গাটা আছে, তো যে ডিসিশনই নেওয়া হবে সেটা পরিণামদর্শী হবে, এবং তার দ্বারা আমাদের দীর্ঘদিনের অনেক ডিসপিউট যেগুলো রয়েছে সেই ডিসপিউটগুলো কিন্তু মীমাংসা হওয়ার মতন জায়গায় অনেকটা পৌঁছাবে। গ্রহ যখন বকরি হয়ে যাবে স্যাটার্ন এই নক্ষত্রে, তখন এর ফল প্রদানের অ্যাকিউরেসিটা অনেক বেশি হবে, এবং তখন কিন্তু ব্যাপারটা একটু বেশি টেনশনপূর্ণ জায়গায় থাকবে। সেটা জুন মাসের একদম ফ্যাগ এন্ড থেকে 24-25 তারিখের পর থেকে। যাই হোক, আহির্বুধান্যা যে মানে যে দেবতা রয়েছে, এ না দুটো বিপরীত ধর্মী। এর প্রথম অংশটা, অর্থাৎ এই আহির্বুধান্যাকে কি বলা রয়েছে, গভীর সমুদ্রের মধ্যে একটি ভয়াল জন্তু জাতীয়, তাকে উপদেবতাও বলা যায় বা কোনো অত্যন্ত শক্তিশালী প্রাণী হিসাবেও বর্ণিত করা যায়। সেটা হচ্ছে তার পাওয়ার অনেক বেশি, এবং শুধু বেশি নয়, সে সব কিছুকে উল্টে দেওয়ার মতন ক্ষমতা রয়েছে, এরকম পাওয়ারফুল। তো এই নক্ষত্রে মানে যখনই স্যাটার্নের এই নক্ষত্রের যে পাওয়ারটা রয়েছে, পাওয়ারটার মধ্যে প্রথম অংশটা কিন্তু সাত্ত্বিক, তার পরের অংশটা কিন্তু তামসিক। তামসিক অংশ এই জন্যই দেওয়া আছে। তামসিক ক্ষেত্রে এই ক্ষেত্রে এমন নয় যে তামসিক মানে সবসময় কুখাদ্য গ্রহণ করছে, বা ধরুন অত্যন্ত যাকে বলা যায় নীতিবিজড়িত জীবনযাপন করছে, উশৃঙ্খল জীবনযাপন করছে, তার মানে এটাই নয়। তামসিক মানে এমন একটা স্টেটও আছে যে স্টেটে অনেক সাত্ত্বিক যারা মুনি আছে তারাও অনেক সময় উগ্র সাধনায় থাকে। মহর্ষি ব্যাসকে যখন মানে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু মানে গর্ভধারণের আগে যখন মা সত্যবতী তাকে ডেকে পাঠিয়েছিল, তিনি ভগবানের 3 অংশের অবতার, তো মহর্ষি পরাশরের পুত্র, তো যখন ডেকেছিল তখন তিনিও কিন্তু উগ্র সাধনায় ছিলেন। তিনি বলেছিলেন আমাকে 13 মাস সময় দেওয়া হোক, আমার 13 মাস পরে আমার রূপ শান্ত হবে, তখন কোনো অঘটন ঘটবে না যে বালক 2 জন বা 3 জন, 3 জনের কথা উনি বলেননি, কারণ উনি ত্রিকালদর্শী, উনি জানতেন, কিন্তু বলেননি। বিদুরের কথা উনি বলেননি, তো উনি কিন্তু বলেছিলেন। তো অনেক সময় অনেক রকম সাধনার প্রয়োজন হয়, সেটাকেও তামসিক রূপে গণ্য করা হয়। তার অনেক প্রেক্ষাপট আছে, কারণ আছে, সেগুলো এখানকার বিচার্য নয়। তো সেই তামসিক প্রেক্ষাপটের মাধ্যমেও সাত্ত্বিক গুণের দিকে যাওয়া যায়। তো আমি শুধু এইটুকুই বলবো। তো সেই কারণে এই নক্ষত্রের একটা ফেজ আছে, ল্যাটার ফেজটা আছে তামস। সেই তামসটা কিন্তু আমি প্রথমেই যেটা বললাম, এই তামস পজিটিভ ডাইরেকশনে মুভমেন্ট করার জন্য তামস।
আর এই নক্ষত্রে যেটা সব থেকে গুণ, দুটো বিপরীত ধর্মী গুণ একসাথে রয়েছে। যেমন একদিকে আলো, একদিকে অন্ধকার। আলো তখনই বোঝা যাবে বা আলোর ইম্পর্টেন্স তখনই আসবে যখন অন্ধকার থাকবে, বা ভাইস ভার্সা। একদিকে খরা, একদিকে বৃষ্টি, একদিকে উচ্চতা বেশি, একদিকে উচ্চতা কম, এইরকমভাবে মানে স্থাবর জঙ্গম, আপনি যে কোনো বিপরীত ধর্মী গুণ এই নক্ষত্রের মধ্যে একই সাথে সহাবস্থান করছে। এই কারণেই সহাবস্থান করছে কারণ সে মোক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই নক্ষত্রে অত্যন্ত গুণী নক্ষত্র, অত্যন্ত ক্ষমতাশালী নক্ষত্র, এবং বারবার বলছি মহাদেব নিজেই নক্ষত্রের সাথে ডাইরেক্টলি যুক্ত, বোথ আজেকপাদ এবং আহিরবুধান্না দুজনের সাথেই যুক্ত। বা বলতে পারেন যে শিবগণ বা রুদ্রাংশ এরকমভাবেও ব্যাখ্যা করা যায়। মানে আমি কিন্তু ব্যাখ্যাটা ডিরেক্ট করলাম না, আমি কম্প্যারিজনে বোঝালাম আর কি। অ্যাকচুয়ালি যে দুই রুদ্র আছে উত্তর এবং পূর্ব ভাদ্রপদের মধ্যে ইউনিটি বা সলিডারিটির কাজ করে, যেটা আমি বলছিলাম যে চার পাই যখন আমরা লিবারেট হওয়ার জন্য, মনুষ্য জন্ম মানুষ পাই টু লিবারেট। কিন্তু আপনি যদি মানে মানে আপনি মানে আমরা মেটাফরিক্যালি বলছি সবার জন্য, আমরা যত এই মেটেরিয়াল জিনিসের মধ্যে জড়িয়ে যাব তত জিনিসটা আমাদের এখান থেকে আটকে দেবে। আমরা সবাই কম বেশি তার মধ্যে জড়িত। মানে এই পালঙ্কের চারটে পা আর কি নির্দেশ করে আর কি। তো স্যাটার্ন বিলিভ করে স্পিরিচুয়াল গ্রোথ জন্য যত প্রকার বাধা বিঘ্ন সংঘর্ষ আসুক না কেন, তা যে কোনো প্রকারে অত্যন্ত কঠোর সংযমের মধ্যে, এটা আমি বলছিলাম যে তামসিক বা উগ্র সাধনার প্রয়োজন হয়, তামসিক গুণের মাধ্যমে সেটাকে ক্রস করে আমি তার পরের ফেজে যাব, যেখানে আমি মাই সোল ইজ টু বি লিবারেটেড ফ্রম দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, এবং যে পরম ধামে গোলকধামে যে প্রবেশ করতে পারবে সেটা। মানুষ তার সর্বপ্রকার তামস এবং প্রায় সম্পূর্ণ রাজস গুণ ত্যাগ করা পর্যন্ত শনি ডিপ স্পিরিচুয়াল আবেশের মধ্যে নিয়ে এসে কাজ করার চেষ্টা করে এই নক্ষত্রের মাধ্যমে। এবং এই নক্ষত্রের মধ্যে এতটা সিনসিয়ারিটি রয়েছে, যদি একে ব্যবহার করা যায়, মানুষের মধ্যে যদি সামান্য স্পিরিচুয়াল গ্রোথ থাকে তার মধ্যে, সে এই নক্ষত্র কিন্তু পুরোপুরি তার আবেশে নিয়ে যায়। যত প্রকার যোগ সাধনা এবং যত প্রকার বৈষ্ণব দীক্ষা আছে, যত রকম সমস্ত চার বৈষ্ণব কুল আছে, তো সমস্ত রকম বৈষ্ণব কুলের মধ্যে দীক্ষা গ্রহণ বা অন্যান্য কুলের মধ্যেও যে দীক্ষা গ্রহণ আছে তার প্রসেস কিন্তু এই সময় সংগঠিত হয়। ইট ইজ আ ভেরি অসপিশিয়াস টাইম এই নক্ষত্রের স্যাটার্নের অবস্থান। আচ্ছা, অ্যাকচুয়ালি দেখবেন যে আহিরবুধান্না বা আজেকপাদ যাই বলা হোক না কেন, মানে আইদার পূর্ব বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে তার মধ্যে ভৌতিকতা এবং আধারের মধ্যে জীবনযাপন করে, অন্ধকার গভীর সমুদ্রের, অতি গভীর সমুদ্রের বিকরাল ভয়াল এক অত্যন্ত ক্ষমতা সম্পন্ন প্রাণী বা উপদেবতা হিসাবে করা হয়েছে। এবং ফলে বহুবার তারা জন্মমৃত্যুর চক্রের মধ্যে প্রবাহিত হতে থাকে। এই নক্ষত্র সৃষ্টির প্রায় সমস্ত মেটেরিয়াল নলেজ এবং ভেরি প্রাইমারি লেভেল অফ স্পিরিচুয়াল নলেজকে বুঝতে সাহায্য করে। প্রথম ধাপে লাইট এবং দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে আপনাকে নলেজ দেবে, নলেজ দিয়ে জুপিটার যেটা দেবে, এবং দ্বিতীয় ধাপে আপনাকে কঠোর সংযমের মধ্যে নিয়ে গিয়ে স্পিরিচুয়াল পাথে নিয়ে যাবে। সেজন্য আমি দেখবেন বৃহস্পতি কথা যখনই বলি তখন বলি মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন। অ্যান্ড ওয়েন আই এম স্পিকিং অ্যাবাউট দ্য স্যাটার্ন তখন বলি এক্সট্রিম স্পিরিচুয়ালিটি। তো দুটোর মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, বৃহস্পতি তার ভৌতিক নলেজও দেবে এবং স্পিরিচুয়াল নলেজের পেডিস্টালটাও দেবে, আর স্যাটার্ন পুরো স্পিরিচুয়াল নলেজের পেডিস্টালটা দেবে। এই নক্ষত্রের একটি প্রধান যে কারকতা আছে সে হচ্ছে কাম। কাম মানে যেরকম আমাদের নর্মাল কর্ম তাকেও বোঝায়, কাম মানে বিপরীত ধর্মী আকর্ষণকেও বোঝায়, কামনাকেও বোঝায়, অ্যাসপিরেশনকে বোঝায়, ডিজায়ারকে বোঝায়, এভরিথিং
কামনার সাথে যুক্ত আছে। এই কামনার মধ্যে এই যে প্রাথমিক ফেজের অর্থাৎ প্রথম যে দুটো নবাংশ আছে, যেটা সিংহ এবং কন্যা রাশির নবাংশ, যে নবাংশে শনি এখন থাকবে মূলত অন্তত অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, তো এই এই সময়ে যদি তার ইউটিলাইজেশনটা করা যায় বা সামনের বছরের আবার যখন এই নক্ষত্রের উপর দিয়ে অতিচার গতিতে শনি পাস করবে এই দুটো নবাংশের উপর দিয়ে 6 ডিগ্রি 40 মিনিট, তখন যদি সেই লাইটটাকে নেওয়া যায় তাহলে কিন্তু এই যে কামনা বা অ্যাসপিরেশনটা সেটা কিন্তু পুরোপুরি আপনাকে স্পিরিচুয়াল গ্রোথ, ব্যালেন্স, ভীষণ ব্যালেন্সকে দর্শায় এই নক্ষত্র, এবং তার সাথে আপনাকে সঠিক পথ, ট্র্যাজেক্টরি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ দিয়ে দেবে। কিন্তু যদি এই দুটো নবাংশকে কেউ ইগনোর করে যায় তাহলে কিন্তু পরের নবাংশে সেই যে তামসিক গুণটা, সেই তামসিক গুণের সাত্ত্বিক ট্রান্সফরমেশন ঘটানোটা সম্ভব হবে না, যেটা তুলা এবং বৃশ্চিকের নবাংশে থাকবে। তখন কিন্তু ব্যাপারটা কম্পারেটিভলি ক্ষয়িষ্ণুই থাকবে আর কি। আচ্ছা, এই নক্ষত্রে মানে ভীষণ ভীষণ বিপরীতধর্মী পরিস্থিতিতেও আপনাকে ডেভেলপমেন্ট দেবে। শুধু শনির যে গুণাবলী আছে, এটা আমি একদম আলোচনার শুরুতে বললাম, সেই গুণাবলীকে কেউ যদি অ্যাডাপ্ট করতে পারে তাহলে সব থেকে বেটার। এবং কোনোভাবে যোগা মানে যোগ, তো তার সাথে যত যুক্ত থাকতে পারবে, যোগ সাধনা যেটাকে আমরা মেডিটেশন বলি, পরম ভগবানের সাধনা, তত বেশি কিন্তু এই নক্ষত্রকে সে অ্যাক্টিভেট করতে পারবে। এই নক্ষত্র অ্যাগ্রেশন কম করে, পেশেন্স দেয়, সেলফ কন্ট্রোলড ক্যাপাসিটি দেয়, অ্যাডাপ্টিবিলিটি দেয়। যে কোনো পরিস্থিতি তৈরি করে সেটা মধ্যেখানে ছেড়ে সে চলে যায় না, সেটা শেষ পর্যন্ত তার কন্ট্রোলিং, মানে তার হেলমটা, তার যে কি বলে হালটা তার হাতে রাখবার চেষ্টা করে আর কি। এই নক্ষত্রের সাথে যে প্রাণী যুক্ত রয়েছে তিনি হচ্ছেন গোমাতা যুক্ত রয়েছে। বুঝতেই পারছেন পোষণ করার ক্ষমতা, পুষ্যা নক্ষত্রের যে গুণ, স্যাটার্নের যেটা বেসিক গুণ, যে স্যাটার্ন সবসময় প্রত্যেককে, অর্থাৎ যতজন সোসাইটির মধ্যে রয়েছে, যে কোনো স্তরের প্রাণী যারা রয়েছে প্রত্যেককেই কিন্তু সে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। কারণ সমাজের নর্মালি কোনো রুলস অন্য কোনো প্রাণী কখনো ভায়োলেট করে না। সেটা যতটুকু ভায়োলেশন হয়, হয়তো সেটা আইনগত ভায়োলেশন নয়, কিন্তু যত রকম ভায়োলেশন হয়, অর্থাৎ প্রকৃতির মধ্যে যত রকম কারুকার্য করা আমাদের, সেটা মানুষই করে, অন্য কোনো প্রাণী আজ অবধি করেনি। তো সেই হিসাবে প্রত্যেককে রক্ষা করবার কাজ সে করে এটা। এবং বৃক্ষ হিসাবে নিম যুক্ত রয়েছে। নিম যতটাই, নিম পাতা আর কি, যতটাই নিমের গাছের পুরোটাই মানে মানুষের লাগে, এবং সে দিয়ে কি তৈরি হয়, ভগবানের বিগ্রহ পর্যন্ত তৈরি হয় ধরাধামে। তো সেই হিসাবে এবং তার যে গুণাবলী, যেটা সব থেকে বড় ব্যাপার, খেতে মানে জীবে তার স্বাদের মধ্যে কোনো গুণ মানে কোনো ভালো লাগার ব্যাপার নেই, কিন্তু তার গুণ সেটাও ব্যাখ্যা করার কোনো দরকার নেই, সব দিক থেকে গুণী। তো এই নক্ষত্রের, সেই জন্য এই নক্ষত্রের অ্যাপিয়ারেন্সটা একটু একটু কড়া প্রকৃতির, যাকে ইংরেজিতে বলা যায় টু সাম এক্সটেন্ট ইনসিপিড, নিরস। কিন্তু এই নক্ষত্রের আস্বাদ করবার, যার মধ্যে মৌলিক গুণ আছে, সে কিন্তু পুরোটাই এক্সট্র্যাক্ট করে নিতে সমর্থ হবে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এমন একটি শোড আছে যার দুদিকে ধার আছে। এই নক্ষত্র কিন্তু সেটাকে অতিক্রম করে মানে অর্থ, কাম, এরপরে মোক্ষের দিকে আপনাকে নিয়ে যাবে। তো সব দিক থেকে বেটার নক্ষত্র। এবং স্যাটার্ন এই নক্ষত্রে কীভাবে ফল প্রদান করবে সেটা নিয়ে এখন আমরা
আমাদের আলোচনার সেকেন্ড অংশটাতে নিয়ে যাব। শনি তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করার পরে তার সমস্ত গুণাবলী এক্সপ্লিসিটলি এখানে প্রকাশ পাবে। এই গুণাবলীর মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা তার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, যেটা আমি নক্ষত্র আলোচনা করার সময় আপনাদের এলাবোরেটলি বলবার চেষ্টা করেছি। এবং যত প্রাইমারি, সেকেন্ডারি, টার্শিয়ারি ম্যানিফেস্টেশনের দিকে যেতে থাকবে এই নক্ষত্রের, অর্থাৎ 4টে চরণের মধ্যে যদি প্রাইমারি এবং সেকেন্ডারিতে ফাংশন বেটার হয়, তাহলে টার্শিয়ারিতেও ফাংশন অত্যন্ত বেটার হবে। কিন্তু যদি প্রাইমারিতে বেটার না হয় বা সেকেন্ডারির কিছু অংশ মোটামুটি 5.5-6 ডিগ্রি পর্যন্ত, ক্ষমা করবেন, যদি 7.5-8 ডিগ্রি পর্যন্ত শনি এখানে ফল দিতে অসমর্থ থাকে, তাহলে পরবর্তী জায়গায় কিন্তু এই অসমর্থতাটা থেকেই যাবে, অন্তত এই বছরের জন্য। নতুন করে শনি যখন পুনরায় আমাদের বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে পুনরায় নিজের নক্ষত্রে প্রবেশ করবে সামনের বছরের গোড়ার দিকে একেবারে, সেই সময় সে আবার ফল প্রদান করবে তৎকালীন গ্রহের অন্যান্য প্ল্যানেটের প্রেক্ষাপটের সাপেক্ষে সেই গুণের বিচার করা যাবে। কিন্তু আমি একটু আগেই বলেছি যে এই নক্ষত্রে শনি যখন প্রবেশ করে তখন পৃথিবীর সর্বক্ষেত্রে রেভলিউশনারি চেঞ্জ দেয়। সেটা ব্যক্তিগত স্তর থেকে, একদম ব্যক্তিগত স্তর থেকে যতদূর পর্যন্ত যাওয়া যায়, সমাজ, দেশ, মহাদেশ, সমগ্র পৃথিবী, সমস্ত প্রাণী, সবার ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করা যায়। বহু জিনিসের শেষ হয়, শেষ হওয়া মানে মেটেরিয়ালি সেখানে পুনরুত্থান ঘটে কোনো জিনিসে, তো সেই জিনিসও লক্ষ্য করা যায়। তো ইটস আ ভেরি স্যাক্রেড নক্ষত্র এবং শনির এখানে প্রবেশ সব দিক থেকে পজিটিভ গুণ বহনকারী। শনি এক্ষেত্রে ডিসিপ্লিন, জাস্টিস, স্যাক্রেড বা হোলি ক্যারেক্টার, তার সাথে যেটা করে শোয়িং দ্য রাইট পাথ বা এক্সট্রিম স্পিরিচুয়ালিটিস ফেজে নিয়ে যায়। সামান্য যদি এমফ্যাসিস দেওয়া যায় তাহলে তার ফলটা অত্যন্ত বেশি আসে পজিটিভ ডাইরেকশানে। আচ্ছা, ব্যালেন্স ক্রিয়েটিং নক্ষত্রে স্পেশালি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণের মধ্যে ব্যালেন্স করে এবং দুটো গুণকে সে পিছনে ফেলে সাত্ত্বিক গুণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, সাত্ত্বিক গুণেরও বেশি কোনো জায়গায় যদি সংগঠন ঘটে তাহলে সেটাও ভগবান বলেছেন ঠিক নয়। কোনো গুণের মধ্যেই ভগবানের কোনো সম্পর্ক নেই, তিনি ত্রিগুণের বাইরে রয়েছেন। সমস্ত দেবদেবী যারা আছেন তারা ত্রিগুণের মধ্যে থাকেন, কারোর সাত্ত্বিক গুণ বেশি, কারোর সাত্ত্বিক গুণ কম, তারা সবাই ত্রিগুণের মধ্যে আছে। ভগবান 3 গুণের বাইরে আছে, তা আমাদের তো 3 গুণের বাইরে যাওয়া কার্যত সম্ভব নয়, কিন্তু যতটা সাত্ত্বিক গুণের প্রাধান্য সেখানে তৈরি করা যায় সেটা কিন্তু এখানে এই নক্ষত্রের একটা স্পেসিফিক গুণ আছে। জ্ঞান, জ্ঞান মানে পরম জ্ঞান, ম্যাচুরিটি, ভালো থেকে অতি ভালো ফল প্রদানের ক্ষমতা থেকে। নারদ সংহিতা পরিষ্কার বলা আছে এক্ষেত্রে, যদি আমি টোটাল তৎকালীন প্রেক্ষাপটের সাপেক্ষে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে এসে বলি, তাহলে বিশ্ব নিয়ন্ত্রণকারী যারা জায়েন্ট পার্সোনালিটি আছে, যারা রাষ্ট্রপ্রধান আছে, পৃথিবীর প্রধান দেশ ভারতবর্ষ তাদের মধ্যে একটি প্রধান দেশ, তো যারা আছে তাদের রেসপেক্টিভ পলিসির মাধ্যমে বিশ্বে তথা ক্ষেত্রীয় প্রদেশে যে অরাজকতা তথা ডিসঅর্ডার তৈরি হয়েছে, অরাজকতা কথাটা বলাটা হয়তো একটু অতি বাড়াবাড়ি হবে, কারণ সেটা সব জায়গায় তো হয়নি, কিছু কিছু মান্ডেনে হয়েছে, কিন্তু যতটুকুই ডিস্টারবেন্স তৈরি হোক না কেন, সেটা যেটা হয়েছে সেটা কিন্তু একটা প্রপার কনসেন্স অথবা একটা পজিটিভ পরিবর্তন ঘটবে। সেটা এমন হতে পারে একটা বড় কোনো ঘটনার মাধ্যমে পরিবর্তন ঘটা, যেরকম দেখবেন যে, আমি এটা খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, কিছু মানুষের
লিকার খাওয়ার অভ্যাস আছে, সে খাচ্ছে খাচ্ছে, মাঝে মাঝে তার লিভারের সমস্যা হচ্ছে, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, তাকে বলছে, দুদিন একটু ভয় পাচ্ছে, আবার 3 দিনের দিন থেকে খাচ্ছে খাচ্ছে, এরকম করে হয়তো দেখা গেল তার একটা ভয়ানক শরীর খারাপ হলো, প্রায় মৃত্যুতুল্য শরীর খারাপ, এবং সে কোনো রকমে সেখান থেকে বেঁচে গেল। বেঁচে আসার পরে কিন্তু সে দেখলেন যে সে কিন্তু সেই দিক থেকে একেবারে মানে বিপরীতধর্মী গতিতে চলে গেছে। তো এটা হচ্ছে কোনো বড় ঘটনার মাধ্যমে কোনো জিনিসের পরিবর্তন, বাট তা পরিবর্তন হতে পারে তার শরীরের প্রচুর ক্ষয় হয়ে পরিবর্তন ঘটেছে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ। এই পার্মানেন্ট চেঞ্জটা কিন্তু এই সময় ঘটবার খুব বেটার যোগ আছে, বিশেষত সেটা মানে অনেক ক্ষমতাবান লোকে, সেটা জেনারেল ক্ষেত্রে বলছি না, উদাহরণটা আমি হয়তো একটা ইন্ডিভিজুয়াল লেভেলে বললাম, এবং অবশ্যই যখন কোনো বড় ক্ষেত্রীয় জায়গা বলছি সেটা তো একজন একজন করে মানুষ নিয়ে তৈরি হচ্ছে, সুতরাং ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও কিন্তু সেই পরিবর্তন, পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। নতুবা যারা ধরুন গ্লোবাল পার্সপেক্টিভে যারা পলিটিক্যাল অ্যালিজ তৈরি হবে, এবং সেটা কিন্তু মানে যেরকম ধরুন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্যান্য অনেক যুদ্ধের আগেই দেখবেন বিভিন্ন দেশের কিছু মিত্র এবং শত্রু বা নিউট্রাল কিছু দেশ তৈরি হয়। অবশ্যই সেখানে স্বার্থ সমন্বয় থাকে, এখানে কেউ কারুর মানে স্বার্থ ত্যাগ করে কেউ কারুর জায়গায় আসে না, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কম্বিনেশন হতে পারে, কোনো না কোনো স্বার্থ সেখানে আছে। কারণ কোনো মেটেরিয়াল ওয়ার্ক কোনো দিন কোনো মেটেরিয়াল স্বার্থ ছাড়া সম্পূর্ণ হতে পারে না, কখনো পারে না। তো এমন হতে পারে যে দুটো দেশ দীর্ঘদিন তাদের মধ্যে শত্রুতা আছে, তাদের মধ্যে কোনো কারণে নীতিগত ডিফারেন্স আছে, পলিসিগত ডিফারেন্স আছে, দেখা গেল যে তাদের মধ্যে কিন্তু অপেক্ষাকৃত অনেকটা নৈকট্য তৈরি হলো, বা এর উল্টোটাও হতে পারে, দীর্ঘদিন সম্পর্ক ভালো আছে, তাদের মধ্যে একটা বিষম পরিস্থিতির সৃষ্টি হলো, কিন্তু যেটাই হবে সেটা লং টার্মে বেটার হবে, মনে রাখবেন ফলটা বেটার, কারণ এটা তো ন্যাচারাল, এক্ষেত্রে তো কোনো ইন্ডিভিজুয়াল স্বার্থ কারো দেখা হচ্ছে না। লং টার্ম স্টেবিলিটিকে গুরুত্ব প্রদান করা হবে, যেটা জিও পলিটিক্যাল ক্ষেত্রে পজিটিভ জায়গা থেকে, অবশ্যই পজিটিভ জায়গা। আচ্ছা, যে যে জায়গায় দেখুন আমাদের মহর্ষি পরাশর যেটা বলেছেন সেটা হচ্ছে একটা শব্দ উনি ইউজ করেছেন, সেটা হচ্ছে এখন তো সেই শব্দ ব্যবহার করা হয় না, যে রাজা শব্দ, অন্তত আমাদের দেশে তো উঠে গেছে। তো প্রধান যারা আছে, রাষ্ট্রপ্রধান, তারা যদি আমি সেইভাবে বিচার করে বলি, বা পৃথিবীর বিভিন্ন দেশে, কিছু দেশে আছে এখনো ডাইনেস্টিজ রয়েছে, বাট সেটা অন্য ব্যাপার, যেখানে যেটাই থাক না কেন, যারা উইমজিক্যালি কোনো পলিসি মানুষের ওপর প্রেরণ করে, রাষ্ট্রের প্রধান কাজ তার আইনসভার মাধ্যমে কোনো একটা প্রিন্সিপাল, কোনো একটা ল বা তার অ্যামেন্ডমেন্ট যেটাই হোক না কেন, সেটা তৈরি করা যাতে জনমানুষের সামগ্রিক কল্যাণ হয়। আমাদের সংবিধান ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছে, সেটাই বলা আছে। তো পৃথিবীর সব দেশেই কিন্তু অলমোস্ট তাই বলা রয়েছে, কেউই এক্ষেত্রে কোনো হয়নি আর কি। কিন্তু অনেক সময় এমন হয় যে কোনো একটা পলিসি ধরুন কোনো একটা দেশ তৈরি করল, সেটা কিন্তু দেখা গেল সেটা বহু মানুষকে সেটা পীড়া দিচ্ছে, যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে। তো সেই পীড়া, সেটা যদি জ্ঞাত বা অজ্ঞাত যেভাবেই ঘটুক না কেন, বহু মানুষ তার সাথে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজা, মানে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তারও কিন্তু সেখান থেকে অত্যন্ত বেশি পীড়ার সৃষ্টি হবে, এবং ওয়াটার রিলেটেড জায়গা থেকে কিন্তু প্রবলেম আসবে। সেটা আপনাদের আমি গত বছর যখন বৃষ্টিপাতের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে 2024 সালে বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, ঠান্ডাও পড়েছে। মানডেন অনুসারে পশ্চিমবঙ্গে, অন্তত কলকাতায় ঠান্ডা কম পড়েছে, কিন্তু সারা পৃথিবীর অ্যাভারেজ ঠান্ডা কিন্তু পড়েছে। যাই হোক, তার পেছনে অন্য কিছু কজও আছে। ছোট প্ল্যানেট, একটি ছোট প্ল্যানেট আগে থেকে একটু
বিষম ফল অন্তত কলকাতায় বসবাসকারী জায়গায় মানডেনটাকে এফেক্ট করেছে। তো সেটা আমি যখন বলেছি তখন আমি সেটাকে কনসিডার করিনি। কনসিডার না করাতে সেই জায়গায় কিছু ক্ষেত্রীয়গত ভুল প্রেডিকশন হয়েছে আমার দ্বারা। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনারা দেখবেন তাহলে অ্যাভারেজ যে কোল্ডনেস থাকে তার থেকে কিন্তু বেশি ঠান্ডা এসেছে। তো এইবারও আমি বলেছিলাম যে গতবার যা বৃষ্টি হবে তার থেকে বেশি বৃষ্টি হবে। বৃষ্টি শুধু নয়, ওয়াটার রিলেটেড ক্যালামিটি তৈরি হওয়ার কিন্তু যোগ আছে। অর্থাৎ সেটা ফ্লাড হওয়া, সেটা ফ্লাডের উল্টো হবে। একটু আগে কী বলছিলাম যে নক্ষত্রটি এমন যে সম্পূর্ণ বিপরীতধর্মী ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি হয়তো দেখছেন যে কলকাতায় বসে এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু 300 কিলোমিটার দূরে খরা হচ্ছে, এরকম টাইপের, বা উল্টোটাও হতে পারে এই ধরনের। কিন্তু জল রিলেটেড জায়গা থেকে সমস্যা আসবে। সুনামি হওয়ার বা মানে জলের মধ্যে ভূমিকম্প হওয়ার সেই জাতীয় প্রবণতাও আছে। অনেক সময় এমন হতে পারে যে জলের খুব গুরুত্বপূর্ণ সোর্স সেটা কিন্তু কাট অফ হতে পারে, হয়ে জল পাওয়ার ক্ষেত্রে ট্রিমেন্ডাস প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, বা এত জল আসছে সেটা আবার অতটাও প্রয়োজন নেই, সেই সমস্যাও কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। আচ্ছা, মানে ওয়াটার রিলেটেড ক্যালামিটি এবং তার সাথে ওয়াটার রিলেটেড ক্যালামিটি যখনই হবে তখন প্রোডাকশান, মানে আমাদের যে খাদ্যদ্রব্য প্রোডাকশান, সেই প্রোডাকশানের উপরে কিন্তু ইফেক্ট পড়াতে, মানে যেখানে একদমই বৃষ্টি কম হবে সেখানে তো প্রোডাকশান সেচের উপরে পুরোটাই নির্ভরশীল। সেখানেও প্ল্যানেট স্যাটার্ন, তো সে করতে দেবে না, স্যাটার্নের প্রভাব মারাত্মক। আর যেখানে বেশি বৃষ্টি হবে সেখানেও জিনিস নষ্ট হওয়ার প্রবণতা থাকবে, তার ফলে প্রোডাকশানে কিন্তু ক্ষতি হবে। সেটা বোঝা যাবে, ল্যাটার ফেজে বোঝা যাবে। এবং আমাদের মোটামুটি আমরা যেখানে বসবাস করি সেটা সবথেকে জনসংখ্যার চাপ সেখানে সবথেকে বেশি। মোটামুটি যদি আপনি মিডল ইস্টের একটু মাঝামাঝি জায়গায় চলে আসেন, সেখান থেকে একদম সাউথ চায়না সি পর্যন্ত এখানে হিউজ পপুলেশন বসবাস করে, পৃথিবীর প্রায় বলতে গেলে হাফ পপুলেশন। তো এই এরিয়াগুলোতে, অর্থাৎ মোটামুটি নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তরের পর থেকে অংশে কিন্তু এই জাতীয় যে আমি বললাম যে ন্যাচারাল ক্যালামিটি রিলেটেড যে প্রবলেম, তার প্রভাব কিন্তু বেশি থাকবে। কোন কোন জায়গায় গেইনিং আসবে সেটা হচ্ছে কেমিক্যাল, ফার্টিলাইজার, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তার সাথে বিভিন্ন যারা ধরুন আমাদের এই প্যাথোলজিক্যাল টেস্ট বা এই সমস্ত হয়, বা ধরুন খুব রেয়ার ড্রাগ তৈরি হয় যেগুলো খুব শুধু কস্টলি নয়, খুব রেয়ার কোনো ডিজিজের জন্য তৈরি হয়, যার মানে বাজার মূল্য অনেক বেশি, সেই সমস্ত ওষুধপত্রের কিন্তু দাম অনেক কমবে। এবং তার সাথে যারা ধরুন সেরকম কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ অ্যাসপেক্ট এখান থেকে আসবে। আচ্ছা, তার সাথে হেমাটোলজি ডিপার্টমেন্ট, যারা ব্লাড রিলেটেড জায়গায় কাজ করে, এখন তো ডিরেক্টলি কাউকে রক্ত দেওয়া হয় না, যে কর্পাসেলসটা বেশি বা কারোর ক্ষেত্রে প্লাজমা বেশি, ডিফারেন্স করে দেওয়া হয় যাতে রক্তটাকে পুরো ইউটিলাইজ করা যায়। কারণ আরবিসি লাগবে তো আরবিসি দেওয়া হবে, এরকমভাবে। এইরকম ডিপার্টমেন্টে সাইক্লোটন মেশিন আছে, যার মাধ্যমে পার্থক্য করে নেওয়া হয় গ্র্যানুলস, মানে যে পার্টিকেলসগুলোকে। তো প্লেটলেট লাগবে তো শুধু প্লেটলেট দেওয়া হয়, পুরো রক্তটা দেওয়া হয় না, যাতে ওই রক্তের ওই অংশটা অন্যজনকে দেওয়া হয়। এই ফিল্ডে প্রচুর ডেভেলপমেন্ট হয়। বা যারা ধরুন, খুব খারাপ লাগে বলতে, থ্যালাসেমিয়া রিলেটেড পেশেন্ট আছে, যারা দেখেছেন তারা জানেন কত কষ্টদায়ক, বেদনাদায়ক। আর যাদের পরিবারে আছে তাদের তো বলার বাইরে। তো এই রিগার্ডিং হেমাটোলজি জায়গায় কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেখা যাবে এই সময়। গরমকালে রক্তের চাহিদা বেশি থাকে, তো
সেই সমস্যাটা কিন্তু অনেকাংশে অ্যারেস্ট করা যাবে এই সময়তে। অ্যাফোর্ডেবল এবং অনেক কনভিনিয়েন্ট ওয়েতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভ্যাকসিন বা ভ্যাকসিন রিলেটেড যে সমস্ত ধরুন রুলস রেগুলেশন আছে সেইগুলো কিন্তু অনেকটা ইজি হবে, তার ফলে অনেক মানুষের কাছে অ্যাক্সেসিবল হবে এবং মানুষ তার সুবিধা পাবে। ফলদীপিকাতে বলা আছে সোশ্যাল তথা মানবতাবাদী সমস্ত পজিটিভ এবং ডেভেলপমেন্টাল স্টেপ এই সময় নেওয়া হবে এবং যাকে বলা যায় যে মানে বৃহস্পতি সংহিতা অনুযায়ী যেটা এই সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এই সময় কিন্তু রিভিল হওয়ার একটা ব্যাপার রয়েছে। আমি সেটা বলার আপনাদের চেষ্টা করছি কিছুটা। এগুলো একটু বিবাদাত্মক বলতে গেলে, মানে ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস আর কি। দেখুন ডিপ সি যেটা সার্পেন্ট আর কি, যেটা বলছে আহিরবুদেন না, লর্ড শিবা যুক্ত রয়েছে এখানে। একটা মানে একটা খুব বিষম শক্তি আছে, একটি বৃহৎ জন্তু শক্তি সম্পন্ন বা উপদেবতা জাতীয়, যে কিন্তু গভীর সমুদ্রের মধ্যে বসবাস করে এবং যে সিক্রেট মানে কার, যারা খুব বড় পার্সোনালিটি, যাদের দ্বারা বা যাদের সাহায্যে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো রাষ্ট্র বা কোনো প্রদেশের ক্ষেত্রে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সিক্রেট সেক্ষেত্রে বেরিয়ে আসবে এবং কোনো বিষয়ে ফিলোসফিক্যাল যে নলেজ, দার্শনিক যে জ্ঞান যেটা আছে সেটা কিন্তু মানে মানুষ অনেক বেশি এক্সেলিং করতে কিন্তু নিজেকে সাহায্য করবে। প্রবল অপ্রতিরোধ্যযোগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জীবনের ফাইনেস্ট এবং স্মুথ লাইফে সে কিন্তু প্রবেশ করতে পারবে, যেটা আমি বলছিলাম প্রাথমিক স্পিরিচুয়াল, তারপরে অটোমেটিক্যালি জায়গাটা ধরে নেবে। আচ্ছা, এই সময় যেটা দরকার সেটা হচ্ছে যোগ, পরিষ্কার ব্যাপার, যোগা, মেডিটেশন। পরম ভগবানের যাদের দীক্ষা আছে তারা তো গুরুমন্ত্র জপ করবেন, যাদের নেই তারা পরম ভগবানের করবেন, ধ্যান করবেন, যোগ করবেন, যেভাবে যদি গুরু থাকেন তিনি মার্গদর্শন করে দেবেন আর কি। সেটা কিন্তু এক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আপনি এবং পরম ভগবানের মধ্যে কানেকশান তৈরি করবার মানে ইট ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এবং জীবনের মূল্যমানকে ধরে রাখার জন্য মানে একটা কনস্ট্যান্ট একটা প্র্যাকটিস সেটা কিন্তু চালিয়ে যেতে হবে এই সময় জীবনকে। মানুষের অন্তর্দৃষ্টি সম্পন্ন করে দার্শনিক প্রেক্ষাপটে, স্ট্রং কনসেন্স দেয় এবং সেই কনস্ট্রেন্স কিন্তু আমাদের যে ভবসাগর, যেটাকে গুরুদেব বলেন ভবসাগর, ভবরোগ, আমাদের এই মেটেরিয়াল রোগ ভবরোগ, এই ভবসাগরকে পার করবার যে ক্ষমতা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন প্রত্যেক 29.5 বছর পরে কিন্তু এই যোগ আসে, সুতরাং ইটস আ ভেরি পজিটিভ কানেকশন, সেটাকে নেওয়ার চেষ্টা করা উচিত। এবং আমাদের যে কর্ম মূলত অকর্ম, তার যে অ্যাকচুয়াল আমাদের যে বোঝার ক্ষমতা, আমাদের যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আমাদের যে রিয়েলাইজেশন, সেটা কিন্তু এ সময় স্যাটার্ন খুব ভালোভাবে আমাদের করবার চেষ্টা করবে আর কি। আচ্ছা, তার সাথে যেটা দেয় সেটা হচ্ছে আমাদের যে মোক্ষ আছে না, এই মোক্ষেরও কিন্তু লেয়ার আছে। আমি যদি ন্যাচারাল দুটো ভাগে ভাগ করি বলি, একটা তো স্পিরিচুয়াল মোক্ষ, যেটা আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরে, আর যেটা ন্যাচারাল যে মোক্ষ, যেমন ধরুন আমি একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি না, 2-3বার পরীক্ষা দিচ্ছি, উত্তীর্ণ হলে আমি হয়তো একটা চাকরি পেতে পারি, বা আমার হয়তো একটা পার্মানেন্ট হতে পারি, বা আমি হয়তো মাইনে বাড়তে পারে। এটাও এক ধরনের
বাধা যেটা, এই বাধাগুলোকে সোকল্ড মেটেরিয়াল জায়গা থেকে বলা হয়, যদিও কিন্তু এই জাতীয় কথা ডিরেক্টলি মোক্ষের সাথে যুক্ত নই, বলার সময় বলতে হয়। তো আমাদের যত রকম ভয় ভীতি আছে, শারীরিক সমস্যা রয়েছে, ক্রনিক কোনো ডিজিজে মানুষ ভুগছে, আচ্ছা, তারপরে সমস্ত ধরুন কোনো ব্যাপারে কারণ কোনো রকম ধরুন তার যেটা জাস্টিস সেটা পাওয়া দরকার সেটা সে পাচ্ছে না দীর্ঘদিন। মনে রাখবেন শনি মানে কিন্তু গ্রুপ, শনি মানে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কখনো তৈরি হয় না, সেটা অনেক মানুষ একসাথে যুক্ত থাকে। তো এরকম কোনো জায়গায় যখন সমস্যা হয় সেখান থেকেও কিন্তু এই নক্ষত্র আপনাকে মানে সেটাকে থ্রেশহোল্ড ডিঙাতে সাহায্য করে। আর মেটেরিয়াল জায়গা থেকে তো বললাম, স্পিরিচুয়াল জায়গা থেকে তো করবেই, সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদের। নর্মাল শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো যে স্প্লিন, আমাদের প্লিহা, তার যত্ন নেওয়া, বোন ম্যারো রিলেটেড জায়গায় যত্ন নেওয়া, শরীরের যত কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে, ক্যালসিয়াম সিনথেসিস শরীরে যেগুলো হয় সেগুলো, লাংসের যত্ন নেওয়া। শরীরে দেখুন শনি ইথার জাতীয় ঘর তার কারকতা, ইথার মানে হচ্ছে মহাশূন্য, আকাশ তত্ত্বকে বোঝানো হয়, তার মধ্যে কিছুটা বায়ুতত্ত্ব রয়েছে। তো বাত, আমরা যে বাত পিত্ত কফ বলি, তো বাত মানে হচ্ছে বায়ু। তো শরীরের মধ্যে যে বায়ুর প্রবেশ, যোগ যখন মানুষ করে, ধ্যান, যোগা, প্রাণায়াম, মেডিটেশন যেভাবেই আপনি বলুন করে, তখন সে প্রচুর পরিমাণে বায়ু ইনটেক করে ভেতরে, এবং সেটা সে যত বেশি ইনটেক করবে এই সময়ের জন্য কিন্তু তত বেটার আছে। তবে হ্যাঁ, এই সময় মানুষ যদি মনে করে যে আমি বর্তমান স্ট্যাটাসের থেকে পজিটিভ দিকে যেতে চাই, আমি যে প্রসেসগুলো বললাম, যে প্রসেসগুলোর মধ্যে, তাহলে কিন্তু সে অবশ্যই সে জায়গায় যেতে পারে। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন স্যাটার্নেরই নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে আপনাদের যে মানিটারি এক্সপেন্ডিচার যেটা আছে সেটার উপরে কন্ট্রোল রাখা উচিত। কারোর যদি নির্দিষ্ট আয় থাকে, একটা নিয়ন্ত্রিত এবং একটা বলতে পারেন কনস্ট্যান্ট একটা তার সোর্স অফ ইনকাম থাকে, তাহলেও কিন্তু বলবো যে তার একটা অংশ অন্তত 20-25% সেভ করে বাকি অংশ আপনারা এক্সপেন্স করুন। যদি প্রয়োজন না থাকে তাহলে অতিরিক্ত করবার দরকার নেই। এবং তার সাথে মঙ্গল যতক্ষণ পর্যন্ত, একটা দীর্ঘদিন প্রায় জুন মাসের 7 তারিখ পর্যন্ত সে কর্কটে থাকবে, এবং সিংহে প্রবেশ করা মাত্র অষ্টম দৃষ্টি মারফত শনিকেও সে দেখবে। তার ফলে কনফ্লিক্ট থেকে কিন্তু সাবধান থাকবেন। মনে রাখবেন যতটা সম্ভব এই মুহূর্তের কাজ হবে স্পিরিচুয়াল ইনক্লিনেশন। আপনি যত হতে পারবেন তত আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। নিজের স্প্লিন এবং লিভার এবং বোন ম্যারো রিলেটেড জায়গা থেকে সাবধান থাকবেন। বাদিকের কিডনিতে যদি কোনো দুর্বলতা বা কোনো রকম শারীরিক ত্রুটি থাকে সেখান থেকেও কিন্তু নিজেকে যতটা সম্ভব ডক্টরের পরামর্শে থাকবার চেষ্টা করবেন। যারা খুব বোহেমিয়ান ঘোরাফেরা করে, প্রচুর জার্নি করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো সবসময় সাবধানতা অবলম্বন করবেন, বিশেষত অ্যালং লেগ লেন্থ, আরও স্পেশালি রাইট লেগ, তার যত্ন বেশি নেবেন। ডান দিকের চোখেরও যত্ন নেবেন, আর লাংসের আপার পোর্শনেরও কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। মোটের ওপরে সময় খারাপ নেই। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনির এই গোচর কিন্তু মোটের ওপরে অত্যন্ত পজিটিভ গোচর, এবং আপনার কাজের জায়গা, আপনার কাজের ক্ষেত্রে নতুন কিছু অ্যাচিভ করার জায়গা, অত্যন্ত ভালো সময় আছে, যাকে বলা যায় একদম গ্রেট টাইম এটা। এবং নতুন অপরচুনিটি আসা, নতুন কোনো ডোমেইন চেঞ্জ করা, নতুন কোনো কোম্পানি শিফটিং করা, নতুন কোনো ধরুন আপনার যে কাজের অ্যারেনা আছে তার চেঞ্জ হওয়া, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, তার সাথে আপনার ধরুন স্টেটাসগত ডেভেলপমেন্ট, সব জায়গায় কিন্তু পজিটিভ ফল প্রদান করবে।
বড় সন্তান, যদি একের বেশি সন্তান থাকে তাহলে বড় সন্তানের জায়গায় কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। তার মানে এটা নয় যে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে নেগেটিভ ফল, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ফল নর্মাল দেবে, বড় সন্তানের ক্ষেত্রে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবে। শুধু চেষ্টা করবেন শুক্র যতদিন আছে 31শে মে পর্যন্ত, ততদিন মীন রাশিতে, ততদিন পর্যন্ত খাওয়া দাওয়া, স্পেশালি যেগুলো নেশার দ্রব্য আছে সেগুলোকে যতটা সম্ভব বর্জন করে চলা। আর অতিরিক্ত মানে একমাত্র ডক্টর যদি না বলে থাকেন তাহলে অতিরিক্ত সল্ট বা সুগার কোনোটাই না খাওয়া, ইভেন অতিরিক্ত ঝালও না খাওয়া, একমাত্র ডাক্তারবাবু যদি না বলে থাকেন খাওয়ার কোনো প্রয়োজন আছে। আর নাম্বার 4 হচ্ছে কিডনির দিকে নজর রাখবেন, প্রস্টেটের নজর রাখবেন, হার্টের আপার পোর্শনেরও কিন্তু নজর রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু শৃঙ্খলা রাখার চেষ্টা করবেন যতটা সম্ভব, এবং কোনোভাবে অতিরিক্ত হাইপার হয়ে গিয়ে কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়া সেগুলো থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ পিতামাতা বা দাদু ঠাকুমা থাকে এবং তাদের বয়স যদি পিতার ক্ষেত্রে অন্তত 71 এবং মাতার ক্ষেত্রে 67-এর বেশি হয়, তাহলে অবশ্যই কিন্তু একটু তাদের নিয়ে সজাগ থাকবেন এবং নিয়মিত যে রেগুলার যে চেক আপের প্রয়োজন হয় সেটা কিন্তু করবার চেষ্টা করবেন। না হলে তারাও যেরকম শারীরিকভাবে সমস্যায় ভোগবার যোগ আছে, সেরকম আপনার যে নর্মাল লাইফ শিডিউল আছে সেটাও কিন্তু হ্যাম্পার্ড হবে। তো পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা গোলযোগের সৃষ্টি হবে। কাজের জায়গায় কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট দেখাচ্ছে, এটা আমি মিথুনের ক্ষেত্রে অলরেডি বলেছি। মে মাস মান্থলি যখন আমি প্রেডিকশান করেছি, যদি আপলোড হয়ে গিয়ে থাকে আপনারা দেখবেন যে সেখানে কিন্তু আমি বারবার বলেছি যে মে মাস থেকে কিন্তু একটা সার্বিক পরিবর্তন আসছে, বিশেষত মে মাসের মিড অনওয়ার্ডস। তো যাই হোক, সেটা তো জেনারেল আমি বলেছি, কিন্তু এক্ষেত্রে নাক্ষত্রিক দিক থেকেও আপনাকে বলছি শনির এই পরিবর্তন কিন্তু আপনার একদম 7th হাউস 10th হাউসের লর্ড আছে বৃহস্পতি, তার নক্ষত্রে স্যাটার্ন যাচ্ছে। তো সার্বিকভাবে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি, আপনার সুনাম, কাজের দক্ষতা, গুণাবলী সব কিছুই বৃদ্ধি পাবে এবং নিজের মধ্যেও দেখবেন অনেক বেশি একটা মানে মানসিক শক্তি আপনি অনেক বেশি পাচ্ছেন, যার মাধ্যমে আপনার আউটপুট কাজের ক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিতে পারছেন, যার মাধ্যমে আপনি আপনার সেও কাজের জায়গাতে আপনি কিন্তু সুনাম পাবেন এবং প্রত্যেকের সাথে কোঅর্ডিনেশন বানিয়ে চলতে পারবেন। প্রপার্টি সেল পারচেসের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ আছে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনার হায়ার এডুকেশন, আপনার ফরেন এডুকেশন, আপনার কোনো মানে অতি স্বীকৃত এবং খুব সুনাম সম্পন্ন কোনো ইউনিভার্সিটি থেকে হায়ার স্টাডিজ বা কোনো রিসার্চ রিলেটেড ওয়ার্ক কিন্তু আপনি এ সময় করতে পারবেন এবং অত্যন্ত সাফল্যের সাথে সেটির এক্সিকিউশন এ সময় কিন্তু সংগঠিত হবে। এবং শুধু তাই নয়, আপনার বিবাহিত জীবনে, আমি কর্কটের ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে বারবার বলেছি, এদের বিবাহিত জীবনটা অনেকটা অ্যাডজাস্টমেন্টের মতন হয়। সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যদি কিছুটা গত প্রায় 2-2.5 বছর মতন যদি জায়গাটা কিছুটা মানে ব্রেকডাউন ঘটে থাকে বা আপনার লো প্রোফাইল ফল দিয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু আপনাকে সেই জায়গাটা মেরামতের জন্য যথেষ্ট সময় দেবে। বিশেষত আপনার স্যাটার্ন যদি কখনো কেন্দ্রে বসে না থাকে, 10th হাউসের কেন্দ্র, মানে যদি কখনো আপনারা, আমি লগ্ন দেখে বলছি, আপনারা লগ্ন দেখে ছক দেখেন, মনে করুন কর্কটেই শনি বসে রয়েছে, তুলায় শনি বসে রয়েছে, আপনি ভাবলেন তুঙ্গ আছে তো ভালো ফল দেবে না, বা ধরুন মকরে শনি বসে রয়েছে সক্ষেত্রে, তাহলেও কিন্তু দেবে না। 10th হাউসে বসে থাকলে দেবে, সেটা নিচ হলেও দেবে, সেটার ফ্যাক্টরটা আলাদা। কিন্তু অন্য জায়গায়, বাকি 3টে জায়গায় কিন্তু ফল প্রদান, ওই মানে রিকনসিলিয়েশনের জায়গাটা অনেক কম থাকতে হবে, বা অন্যান্য প্ল্যানেটের বা দুটো ছকের মধ্যে মারাত্মক রকম সিমিলারিটি, মানে অপোজিট সিমিলারিটি থাকলেই কিন্তু সেটা মিলবে, না হলে কিন্তু ব্যাপারটি মিলবে না।
ভ্রমণের প্রচুর যোগ আছে। অনেক দিন থেকে আটকে থাকা কোনো স্বপ্ন এই সময় বাস্তবায়িত হতে পারে। ফাইন্যান্সিয়াল জায়গায়ও কিন্তু আপনার গেইন আছে, কাজের জায়গাতেও আপনার যথেষ্ট গেইন আছে। বাট যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে হেলথের দিক থেকে কিন্তু নজর দেওয়া, স্পেশালি লাংস পোর্শন। যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, বা যাদের প্রথম থেকেই কোনো রকম ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, কাফেন করলে সমস্যা, অ্যালার্জির সমস্যা, সেগুলো যাদের রয়েছে তারা কিন্তু যেন যথেষ্ট সাবধানতার সাথে এ সময় চলে। বাড়িতে যদি বাবা থাকেন এবং বাবা বেশ বয়স হয়ে গিয়ে থাকেন, মোর দ্যান 71, তাহলে কিন্তু তার শরীরের যত্ন নেওয়া এ সময় বাঞ্ছনীয়, নাহলে কিন্তু সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে। আর এই সময় যদি কোনো জমি জমা সংক্রান্ত যদি কোনো বিবাদ থাকে, বিশেষত সেটা যদি আত্মীয় পরিজনদের মধ্যে থাকে, শ্বশুর বাড়ির ক্ষেত্রে বলছি না, কিন্তু আপনার নিজের কুলের আত্মীয় পরিজনদের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু রিজলভ হওয়ার যথেষ্ট ভালো যোগ আছে সময়। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন একটি পজিটিভ একটি নেগেটিভ, মূলত আমি সেই জায়গাগুলোকেই বলছি যেগুলো গুরুত্বপূর্ণ। পজিটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে এই সময় যারা স্পিরিচুয়াল গ্রোথ চাইছেন, যতটা চাইছেন, যদি সেটা প্রপার বিধিবদ্ধ পদ্ধতিতে এবং গুরু দ্বারা সেটা যদি প্রপারলি মার্গদর্শনকারী হয়, তাহলে কিন্তু আপনি একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারবেন। অবশ্যই আপনার বেস হরোস্কোপে স্যাটার্নের পজিশন কিন্তু বেটার থাকতে হবে, না হলে কিন্তু সেই ফল প্রদানের ক্ষেত্রে অনেকটা কৃপণতা থেকে যাবে, পুরোটা আপনি পাবেন। আর স্পিরিচুয়াল গ্রোথ যে কোনো, তাছাড়া কোনো অকাল্টের প্রতি কোনো যদি কোনো গ্রোথ থাকে সেটাও কিন্তু দেবে, সাবজেক্ট টু দ্যাট সেক্ষেত্রে বৃহস্পতির গুণও বেশি থাকতে হবে। কোনো ইনহেরিটেন্স থেকে কোনো প্রপার্টি রিলেটেড জায়গায় আপনার কিন্তু জিনিসটি আপনার হাতে আসতে পারে, কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আসবে। সাবজেক্ট টু দ্যাট আপনার ছকের কতটা স্ট্রেংথ আছে, দশার কী প্রকৃতি আছে সেটা। এই দুটো পজিটিভ দিক আছে মুখ্যত, কিন্তু নেগেটিভ যেটা আছে সেটা হচ্ছে হেলথের দিকে কিন্তু ভীষণ নজর দেবেন। মানে যাদের ক্রনিক রোগ আছে, বা যারা ধরুন বুঝতে পারছেন শরীরের কোনো সমস্যা হচ্ছে, তারা কিন্তু কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং লং টার্মে ডিসিপ্লিনড ওয়েতে তারা কিন্তু ট্রিটমেন্ট করাবেন, না হলে কিন্তু সেটা আরও ডাইভার্জেন্ট হতে থাকবে আস্তে আস্তে, এবং ক্রনিক এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কিন্তু যোগ আছে, বিশেষত লিভার, প্যানক্রিয়াস, কিডনি, প্রস্টেট, এই সমস্ত অর্গানে। বা ধরুন শরীরের মধ্যে সামহাউ ফ্যাট জেনারেশন হচ্ছে ইন্টারনাল সেক্টরে, সেটা হার্টের ক্ষতি করলো গিয়ে। যাদের বয়স মোটামুটি 40 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে তো এখন আকছার দেখা যায়, সেটা হয়। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। খাদ্যের প্রতি খুব নিয়ন্ত্রণ রাখবেন। মনে রাখবেন শনির তৃতীয় দৃষ্টি শুক্রের ঘরে থাকছে, সেটা কালপুরুষের দ্বিতীয় ঘর, খাদ্যের ঘর। তো খাদ্য নিয়ন্ত্রণ, শনি সবসময় কন্ট্রোলড এক্সপ্যানশন দেয়, এক্সপ্যানশন দেবে কিন্তু একবারে দেবে না, শনি আসতে চলে। তো সেই কারণে কেউ যদি একবারে গোগ্রাসে অনেক খাবার খেয়ে নেয়, সেটা কিন্তু তার ক্ষেত্রে হয়তো আগে সে অনেকবার খেয়েছে, এখন কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিকভাবে চলবেন। অতিরিক্ত তারা জিম করছে, ব্যায়াম করছে, হঠাৎ করে শুরু করলো খুব হার্ড জিম করা শুরু করছে, এগুলো কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু দুম করে করবেন না, তাতে হিতে বিপরীত ফল দিতে পারে। যারা ভ্রমণের যত চিন্তা করছে, যতটুকু না করলে না হয় সেইটুকু অংশের দিকেই নজর দেবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন শনির নক্ষত্রে গোচর কিন্তু মোটের উপরে আপনাকে বেটার ফল দেবে, স্পেশালি কাজের জায়গায় আপনার সিনসিয়ারিটি বৃদ্ধি পাবে, আপনার জব সিকিউরিটি অনেক বেটার থাকবে, আপনার স্যালারি বলুন, প্রমোশন বলুন, ইনক্রিমেন্ট বলুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা ফেলো কলিগসের সাথে সম্পর্ক পজিটিভ বলুন, এই সবগুলো কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু যেটা আপনি করবার চেষ্টা করবেন না সেটা হচ্ছে, যেহেতু মানে এই ঘরের যে
অধিপতি অর্থাৎ বৃহস্পতি ডিসপোজিটর, সে বুধের ঘরে থাকবে, তার ফলে সবসময় কাজ করবেন একটা গ্রুপে। সবসময় মানে ধরুন একটা কাজকে 4টে ভাগ করে আপনার অথরিটি আপনাকে দিয়েছে, এবার আপনি হয়তো ভীষণই দক্ষ, আপনি একাই 4 জনের কাজ করে দিতে পারেন, আপনার দক্ষতা নিজের থেকে দেখানোর প্রয়োজন নেই, এটাই আমার বলার। আপনি আপনার কাজটা ভালো করে করুন, কেউ হেল্প চাইলে তাকে ততটুকুই হেল্প করবেন যতটুকু সে চাইছে। এবার কর্তৃপক্ষ যদি বলে যে না আপনি বিয়ের কাজটাও করে দিন, তখন আপনি করবেন, কিন্তু শতপ্রণোদিত হয়ে নিজে কাজ করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ডেনিগ্রেশন জুটতে পারে বা সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। হাজব্যান্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধান হবেন। আমি ক্ষেত্রে হাজব্যান্ড বলেছি, কিন্তু তার মানে ফিমেলদের বলছি এক্ষেত্রে। এই সময় কিন্তু সম্পর্ক একটু টুইস্ট অ্যান্ড টার্ন হওয়ার যোগ রয়েছে। যতটা সম্ভব কনফিডেন্সে নিয়ে কাজ করবার চেষ্টা করবেন, সত্যিটা সত্যির মতন করে বলবেন এবং ট্রান্সপারেন্সি মেনটেন করে কাজ করবেন। যারা ধরুন লোয়ার অ্যাবডোমেন, মোটামুটি মিডল লোয়ার অ্যাবডোমেন থেকে তো লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত আমাদের যে ডাইজেশন পোর্শন আছে, আমাদের যে নর্মাল ধরুন গাইনি পোর্শন আছে ফিমেলদের, বা কিডনিরও যে পোর্শন আছে, সেগুলো কিন্তু রক্ষা করবার চেষ্টা করবেন। যাদের মনে করুন যে ডাক্তারবাবু যেরকমভাবে পরামর্শ দিয়েছেন, যেটা করতে না এটা খেতে না, সেগুলো মেনটেন করবেন। শনি কিন্তু ডিসিপ্লিনের কারক, মনে রাখবেন। রবি হচ্ছে ডিসিপ্লিনের প্রদর্শক, শনি কিন্তু ডিসিপ্লিনের কারক। তো ইনডিসিপ্লিন কাজ যদি করেছেন তাহলে কিন্তু তার মানে 5th হাউস এবং 6th হাউসের লর্ড, তার কিন্তু মূল্য আপনাকে দিতে হবে, অর্থাৎ ক্রনিক ডিজিজ এবং হার্ট রিলেটেড জায়গা থেকেও, মানে অর্থোপেডিক জায়গা থেকেও সমস্যা কিন্তু দিতে পারে। তো সেগুলো একটুখানি বুঝে শুনে নিজের জীবনকে লিড করবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হেলথ পোর্শন। হেলথকে কিন্তু কন্ট্রোল রাখবেন, তার কারণ অনেক দিন পরে আপনাদের জীবনে কিন্তু একটা খুব পজিটিভ স্রোত আপনারা অনুভব করবেন। সেটা মে মাসের ফার্স্ট উইকের থেকে অনুভব করবেন। যদি দশার স্ট্রেংথ এবং ছকের স্ট্রেংথ মোটামুটি মাঝারি লেভেলের হয়, তাহলেই কিন্তু সেটা অনুভূত হবে আর কি। তো সেটাতে বেশি আত্মহারা হয়ে গিয়ে যে আমাদের নর্মাল ডিসিপ্লিন যে একটা লাইফ থাকে, সেটাকে কিন্তু ডিস্ট্রয় করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু তার মূল্য দিতে হবে। এবং ক্রনিক ডিজিজ আসার সম্ভাবনা আছে, বিশেষত ব্লাড সুগার জাতীয় সমস্যা, কিডনি রিলেটেড ডিজিজ, হার্ট রিলেটেড ডিজিজ, ব্রিদিং ট্রাবল, বা ধরুন বোন রিলেটেড প্রবলেম, বা ধরুন শরীরের ফান্ডামেন্টাল পোর্শনে বা লিভার রিলেটেড অর্গানে সমস্যা, যেগুলো প্রদাহ জাতীয় রোগ সৃষ্টি করে, ভেক্টর ডিজিজ যেখানে হয়, সেই জাতীয় জায়গায় সমস্যা কিন্তু দেওয়ার চেষ্টা করে। সেটা থেকে একটু সাবধান থাকবেন, অর্থাৎ জীবনযাত্রা মান এবং জীবনযাত্রার ধরন দুটোই কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন, না হলে সমস্যা অনিবার্যভাবে হবে। আর নাম্বার 2 হচ্ছে স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন। বিবাদাত্মক কথাবার্তা যতটা পারবেন কম বলবেন। সন্তানের সাথেও, সন্তানের যদি অ্যাড্রোসিন গ্রোথ চলে আসে, তাহলে যতটা সম্ভব তাকে সম্মান দিয়ে এবং তার জায়গাটা দেখে তারপরে কথা বলবার চেষ্টা করবেন। অফিসে আপনার কিন্তু সিনিয়রদের জুনিয়রদের থেকেও আপনার কন্টেম্পোরারি যারা, তাদের সাথে কিন্তু সমস্যা হতে পারে, একটু এনমিটি হতে পারে। সেটাকে খুব কৌশলে মানে ডজ করে চলবার চেষ্টা করবেন, না হলে সেটা আপনার বিড়ম্বনায় সৃষ্টি করতে পারে। স্কিন রিলেটেড জায়গা থেকেও কিন্তু আপনার একটা মাইল্ড সমস্যা আসতে পারে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন প্রথম নিজের গ্রোথ এবং সন্তানের গ্রোথ, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সামান্য অবস্ট্যাকল শো করছে। বিশেষত আপনি যত হুইমজিক্যাল হবেন, অর্থাৎ আপনার জন্মছকের শনি যত দুর্বল হবে, তত আপনাকে ইমপেশেন্ট বানাবে, একটা কাজের সাথে লেগে থাকবার ক্ষমতা আপনাকে কম দেবে, বারবার মনে হবে এটা করি ওটা করি, তাহলে কোনোটাতেই কিন্তু সেই সারবত্তা পাবেন না।
আমি একটা জেনারেল তথ্য বলছি, কোনো মানুষের স্যাটার্ন উইক কি স্ট্রং সেটা আপনি বুঝতে পারবেন তার ডিসিশন মেকিং এবিলিটির ওপরে। সে মানুষ যদি তার ডিসিশনে স্টিক করে থাকে, সে মানুষ যদি তার শুধু স্টিক নয় পজিটিভ দিকে স্টিক করে থাকে, তাহলে সেটা কিন্তু নর্মালি শো করছে এবং তার সাথে তার ব্যবহারিক অসঙ্গতি নেই। ভেতরে সে শুধু স্বার্থপর, নিজের অংশটুকু দেখে নিল, বাকি অংশে সে খুবই বেপরোয়া, তাহলে কিন্তু হবে না। সব দিক জায়গাটা যার মধ্যে ব্যালেন্স আছে এবং যে খুব প্রতিকূল পরিবেশেও নিজেকে ঠান্ডা রাখতে পারছে, তার মনে রাখবেন শনি তত বেশি স্ট্রং আছে। এক্ষেত্রে আপনাদের যদি সেটা না থাকে বা মাঝারির থেকেও কম থাকে, তাহলে কিন্তু ভুল ডিসিশন নিতে হতে পারে, মানে নেওয়ার ক্ষেত্রে আপনাকে বাধ্য করতে পারে, এবং যার দরুন আপনি কিন্তু কাজের জায়গা বলুন, আপনার ব্যবসার জায়গা বলুন, যে কোনো জায়গাতেই আপনি কিন্তু একটুখানি বলতে পারেন খেই হারিয়ে ফেলতে পারেন সব কিছুর ক্ষেত্রে। তো বা ধরুন আপনার যে ধরুন কনজুগাল যে লাইফ আছে, সেটা বিবাহের পূর্বেও হতে পারে, কোনো বিলভড কেউ হতে পারে, বিবাহের পরেও হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে যে কেউ। তো সেক্ষেত্রে যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই একটা বিড়ম্বনার সৃষ্টি কিন্তু করতে পারে। মানে কিছু ভুল ডিসিশনের থেকে আপনি এমন কিছু কথাবার্তা বা এমন কিছু হালকা ধরনের কথাবার্তা বলে দেবেন যেটা কিন্তু পার্মানেন্ট সম্পর্কটাকে নষ্ট করতে পারে। এটা কিন্তু কন্যার ক্ষেত্রেও হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে সেই প্রবণতাটা অনেকটা বেশি। সন্তানদের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা করতে পারে, বিশেষত সন্তানের বয়স যদি খুব ছোট হয়, মনে করুন 3 বছর থেকে 6.5 বছরের মধ্যে, আর মোটামুটি 15.5 বছর থেকে 24 বছরের মধ্যে, তাহলে কিন্তু সন্তানের গ্রোথের সময় আপনার এক্সপেকটেশন অনুসারে নাও হতে পারে। সেই ব্যাপারটাও একটু সাবধান থাকার এই সময়টা চেষ্টা করবেন, যতটা পর্যন্ত থাকা যায় আর কি, যতটা পর্যন্ত করা যায়। আর কোনো রোগ বা কিছু হলে, স্পেশালি ডাইজেশন সংক্রান্ত, লিভার সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত, ইন্টেস্টাইন সংক্রান্ত বা লোয়ার ইন্টেস্টাইন, কোলন সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখেন, সাইনাস সংক্রান্ত বা ধরুন প্রচণ্ড অ্যাসিডিটি এবং গ্যাস সংক্রান্ত কোনো সমস্যা যদি বুঝতে পারেন, কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন। বহু মানুষ আছে যারা হুইমজিক্যালি ওষুধ খেয়ে নেয়, হয়তো কাউকে হয়তো ঠিকই খাচ্ছে, কিন্তু তবুও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবে, কারণ রাহু এখনও আছে। এবং আজকে যখন আমি অনুষ্ঠান করছি, আজকে 22 তারিখ, তো এখনও প্রায় 26 দিন রাহু থাকবে, এবং তারপরেও রাহু কিন্তু পরবর্তী 3 ডিগ্রি পর্যন্ত, 1 ডিগ্রি যেতে রাহুর 19 দিন সময় লাগে, তো 3 ডিগ্রি যেতে 57 দিন লাগবে। তো সেই সময় পর্যন্ত কিন্তু শনির আবেশের মধ্যে সে থাকবে, কমবে অবশ্যই আস্তে আস্তে, কিন্তু থাকবে। তার ফলে ডিসিশন মেকিং এবিলিটিটা যেন ভুল না হয়। আর এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নজর দেওয়ার চেষ্টা করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শনির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনার কাজের জায়গায় খুব ইমেন্স প্রেশার তৈরি করবে। আপনি যতটা রেসপন্সিবিলিটি নিয়ে অভ্যস্ত, তার থেকে কিন্তু আপনাকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে বা আপনাকে নিতে বাধ্য করবে। তার মানে এমন নয় যে আপনাকেও ডিপ্রাইভ করবে। আমি বারবার বলছি, কোনো কারোর ডিপ্রাইভেশনের কোনো যোগ নেই। যদি আপনার কাজের মধ্যে সেই হোলিনেসটা থাকে, কোনো রকম ডিপ্রাইভেশন কেউ হবে না, খারাপ দশা থাকলেও হবে না। আর তবে হ্যাঁ, তার গুণগত বা পরিমাণগত জায়গাটাতে হেরফের হতে পারে, এর বেশি কিছু হবে না। তবে আপনার কাজের জায়গায় অতিরিক্ত প্রেশার বা অন্যান্য যে সমস্ত জায়গা, কিন্তু আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, এই জায়গাটার উপর কিন্তু একটা পরোক্ষ চাপ সৃষ্টি করবার ভীষণভাবে যোগ আছে, এবং যেটার জন্য কিন্তু একটু কনফ্লিক্ট হতে পারে। এবং কনফ্লিক্টটা ভীষণ ইন্টারনাল, এবং কনফ্লিক্টটা ভীষণভাবে আপনার এবং আপনার স্পাউসের সাথে যুক্ত হওয়া। তো সেই জায়গাটায় যতটা পারবেন ব্যাপারটাকে নিউট্রালাইজ করে রাখবার চেষ্টা করবেন। গৃহ সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত বা এগুলো নেওয়ার কোনো ব্যাপার থাকে, গৃহ পরিবর্তন, এক্সটেনশন, মডিফিকেশান, যাই করুন না কেন, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু কম্পারেটিভলি এখন বেটার আছে। তো
সেটা নিতে পারেন। নতুন কোনো গৃহ ক্রয়, মনে করুন একটি ফ্ল্যাটে আছেন, সেটা আপনার ক্ষেত্রে অপ্রতুল, তো সেটা সেল করে নতুন গৃহ কিনতে চান, তার জন্য বেস্ট অপশন আপনি পাবেন এবং সাধ্যের মধ্যেই পাবেন। শরীরের ক্ষেত্রে বলবো একদম প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইনের দিকে নজর দেবেন। আর ফিমেলদের ক্ষেত্রে ওভারি পোর্শনে কিন্তু একটু বেশি নজর দেবেন। যদি কোনো সমস্যা অনুভূত হয় সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন যতগুলো অ্যাসেন্ডেন্ট আছে তার মধ্যে সব থেকে যদি কাউকে ভালো ফল প্রদান করতে পারে এই শনির এই গোচর, সেটা মকরকে করতে পারে, তারপরে বৃষকে। তো মকরের ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে উইন উইন সিচুয়েশান আছে, সেটা কাজের জায়গা হোক, তার ব্যবসার জায়গা হোক, সব দিক থেকে তাকে পজিটিভ ফল প্রদান করবে। তবে হ্যাঁ, এই নক্ষত্র প্রদান করার মোটামুটি 9 থেকে 11 দিন পর থেকে ফল প্রদান করা শুরু করবে। শুরুতেই কিন্তু ফল প্রদান করবে না, একটু বিলেটেড হবে এটা। তো যাই হোক, সে টেকনিক্যালিটির মধ্যে যাচ্ছি না, কেন হবে। তো কারুর প্রমোশন আটকে রয়েছে, ইনক্রিমেন্ট আটকে রয়েছে, কারুর ধরুন ডোমেইন চেঞ্জ করার জন্য আপনি অথরিটির কাছে অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্লিকেশন গ্রান্ট হওয়া, বা ধরুন আপনি বর্তমানে যেখানে পোস্টেড রয়েছেন আপনি কোনো অন্য জায়গায় ট্রান্সফার চাইছেন, বা কোথাও যেতে চাইছেন দূরে, দুটোই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা চাইবেন সেই অনুসারেই কিন্তু মোরলেস আপনাকে ফল দেবে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেটা অফিসিয়াল ক্ষেত্রেও আপনাকে কিন্তু দেখাবে। আপনার যদি কোনো ধরুন পারিবারিক প্রপার্টি নিয়ে কোনো ভাই বোন এদের সাথে যদি কোনো সমস্যা থাকে, ইভেন মামাবাড়ি রিলেটেডও কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু সেই সমস্যা আপনার এই সময় মানে নিরসন হওয়ার জন্য খুব ভালো ক্ষেত্র আছে। সর্বদিক থেকে আপনাকে পজিটিভ ফল প্রদান করবে, এবং যদি দশাগত সিচুয়েশান খুব নেগেটিভ না হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন এই ফল মানে পজিটিভ ফল প্রদানের জায়গাটা। সুতরাং সেটাকে আবাহন করুন, এবং সবথেকে বড় ব্যাপার, যতটা সম্ভব স্পিরিচুয়াল অ্যাসপেক্টের দিকে যাওয়ার চেষ্টা করুন, তাহলে সেই ফল প্রদানের ক্ষেত্রে অ্যাকুরেসি লেভেলটা আরও বেশি থাকবে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন দুটো বিষয়ে আপনাদের সাবধান করে দেবো। প্রথম হচ্ছে খাদ্য। আমি কুম্ভের ক্ষেত্রে নর্মালি শনি বেশ দুর্বল না হলে তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন ক্ষেত্রে করতে খুব কমই দেখেছি, তবুও বলছি খাদ্য গ্রহণ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ওয়ান অফ দ্য প্যারামিটার্স। তো সেটার ক্ষেত্রে কিন্তু নজর দেবেন। যাদের খাবারের প্রতি একটু লোভ আছে, খেতে ভালোবাসেন, কোনো অপরাধ নেই তাতে, কিন্তু এই সময়টা চেষ্টা করবেন সেই সমস্ত খাবারই খেতে যেটা সহজে মানে ডাইজেশন করা যায়, বা আপনার হেলথের সাথে সেটা সাদুর্য রয়েছে, বা ডাক্তারবাবু যেগুলো আপনাকে বারণ করেছেন সেই খাবারগুলোকে একেবারে অ্যাভয়েড করে চলা। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কথাবার্তা বলার সময় অতিরিক্ত সত্যি কথা বলতে যাবেন। তার মানে এটা নয় যে আপনি মিথ্যা কথা বলবেন, আপনি কিছুই বলবেন না, এটা হচ্ছে সব থেকে ভালো স্টেট, কিছু না বলা। আর যদি দেখেছেন যে বাক সংযমের ক্ষমতা আপনার কম আছে, তাহলে চেষ্টা করবেন যখন বুঝতে পারবেন যে সিচুয়েশান এমন দিকে যাচ্ছে যে আপনাকে দিয়ে কিছু বিবাদাত্মক কথা বলিয়ে দিতে পারে, হয়তো কথাটি সত্যি, সেখান থেকে প্রস্থান করে যাবে। যদি বিষয়টি খুব গুরুত্ব থাকে, কারোর যদি খুব ইম্পর্টেন্ট কোনো বিষয় তার সাথে যুক্ত থাকে, তাহলে তাকে ইন্ডিভিজুয়ালি পরে ঠান্ডা মাথায় বলবেন, তো ও সময় বলবেন না, তাহলে কিন্তু বিষয়টি মানে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যেতে পারে, এবং আপনার মান সম্মান হানি তো হতেই পারে, কিন্তু যেটা সবথেকে বড় ব্যাপার, আপনার মানে সামাজিকভাবেও আপনি খুব কোণঠাসা হয়ে যেতে পারেন। তো সেই ব্যাপারটারও খেয়াল রাখবেন। স্পাউসের ফ্যামিলির সাথে কিন্তু খুব ভালোভাবে সম্পর্কের সময় মেনটেন করবার চেষ্টা করবেন। কোনো রকম বিবাদ আছে, বিসম্বাদ আছে, এরকম কোনো বিষয়ের প্রতি কোনো বক্তব্যই পেশ করবেন না, সব থেকে বড় ব্যাপার। কিছু বলা বা কিছু করার আগে অনেকবার চিন্তা করে তারপরে কথা বলবেন, যতটা পারবেন কম বলবেন। আর ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আপনাকে গ্রোথ দেবে যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন, স্পেশালি
যদি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। বা ধরুন কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা কোনো ভোগ্যপণ্যের ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পজিটিভ গ্রোথ দেবে। যারা চাকুরি ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট হোক ইমপার্মানেন্ট হোক, যেরকমই হোক না কেন, একটু প্রেশারের মধ্যে কাজ করতে হবে আপনাকে। শনি বকরি হলে এই প্রেশারের মাত্রাটা কিন্তু আপনার আর একটু বাড়বে। সেটা যেটাই হোক না কেন, আপনারা চেষ্টা করবেন এই প্রেশারটাকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করা, এবং একটু অতিরিক্ত ওভারবার্ডেন্ড যদি হয়ে যান তাহলে সেটাকে খুব কৌশলে কাজটা করে নেওয়া। না হলে কি হবে, সেই কাজটা কিন্তু এক্সিকিউশন আপনাকেই করতে হবে, কাজটা জমে যাবে অনেক বেশি। শরীরের ক্ষেত্রে মানে যত মানে বুকের থেকে ওপরের দিকের অংশের দিকে নজর রাখবেন। মানে মস্তিষ্কের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা রয়েছে, আইজের সমস্যা রয়েছে, ফেশিয়াল বোনসের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে, বা ধরুন গলায় প্রবলেম আছে, কোনো কার্সিনোমা জাতীয় কোনো সমস্যা কখনো হয়েছিল বা টেন্ডেন্সি আছে বা ডাক্তারবাবু বলেছে এদিকে নজর রাখার, শোল্ডারে কোনো অর্থোপেডিক বা কোনো পেশি রিলেটেড সমস্যা রয়েছে, থ্রটে বা একদম আপার চেস্টে, হার্টের আপার পোর্শনে সমস্যা রয়েছে, সেগুলোর দিকে কিন্তু নজর রাখবেন। গাড়ি ঘোড়া চালাবেন কিন্তু খুব সাবধানে, বিশেষত যদি নিজে চালান তাহলে কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন দুটো জিনিস সম্পর্কে একটু কশাস করে দিন। প্রথম হচ্ছে নিয়ন্ত্রিত জীবন এবং নিজের সেলফ ইন্ট্রোস্পেকশন এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই তিনটে জায়গায় কিন্তু ভীষণ নজর দেবেন। যতটা পারবেন যোগা, মেডিটেশন, নিজের শরীরের প্রতি নজর, খাদ্যের প্রতি নজর, কোনোভাবে যেন ওবেসিটি না আসে সেই সংক্রান্ত নজর, বা ওবেসিটি আসলে যদি শরীরের নিম্নাঙ্গে অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে কোনো পেইন অনুভূত হয় তাহলে ডাক্তারবাবুর কাছে যাওয়া এবং তার নির্দেশ টু দ্য লেটার্স ফলো করা, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। যতটা সম্ভব নিজের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনাকে অনেক জায়গায় বেশ দোষের ভাগিদার কিন্তু হতে পারে, আপনি সেই কাজটা না করা সত্ত্বেও আপনার কাছে আসতে পারে সেটা। তো সেই রিগার্ডিং যদি কখনো হয়, সেটাকে খুব কৌশলে ব্যাপারটাকে আর কি ডিল করবেন। যদি সেটা একান্ত ব্যক্তিগত স্তরে হয়, স্পাউসের লেভেলে, সন্তানের লেভেলে, বিলাভড কেউ আছেন তাদের লেভেলে, বা আপনার দিক থেকে পিতামাতার লেভেলে যদি হয়, তাহলে সেটা খুব ডেলিকেটলি হ্যান্ডেল করবেন। যতটা সম্ভব চেষ্টা করবেন আপনি যতটা পারেন কাউকে ব্যথা না দিয়ে, কোনো হার্শ কথা না বলে, কাউকে বেশি কর্কশ সত্যি কথা না বলে কোনো জিনিসের উপশম করবার। সেটা নিজের শরীরের ক্ষেত্রেও মানে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে গিয়ে ম্যাটারটা অ্যাড্রেস করো, আর অন্য মানে সোশ্যাল বা পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু বেটার আছে। যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন বা সেটাই তাদের প্রফেশন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট এ সময় দেবে। কোনো কারণে যদি কারোর অ্যাসাইটিস জাতীয় সমস্যা আছে, শরীরের কোথাও জল জমেছে অলরেডি, হার্নিয়া জাতীয় সমস্যা আছে, এই জাতীয় সমস্যা কিন্তু এ সময় যদি কোনোভাবে দেখা দেয় তাহলে সত্বর চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ডান দিকের কিডনি রিলেটেড পোর্শন যদি দুর্বল হয় বা কোনো কারণে দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেটা দৃষ্ট হয়, তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। ভ্রমণের যোগ আছে প্রচুর, স্পাউসের ডেভেলপমেন্টের যোগ আছে প্রচুর, তবে পয়সা যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করবেন এবং একটা পিসফুল লাইফ লিড করবার কিন্তু চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।